ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি ভালো আছি, ভালোর দলে আছি। আর আরও একবার নতুন কিছু ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আমাদের সাথে আজকের সময়গুলো আপনাদের ভালো কাটবে। আর শুরুতে জানিয়ে রাখি যে আজকের যেই ঘটনাটি পড়ব, সেই ঘটনাটি হয়তো আপনাদের পরিচিত কারো পাঠানো নয়, কিন্তু এই ঘটনাটি শুনে আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম লিখছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন ভূত.com-এর শ্রোতা সাকিব আল সীমান্ত ভাই। তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে বা শব্দচয়নে ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরু। আমি সাকিব আল সীমান্ত। আমার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাথারগঞ্জ শহরে। আমি বিগত 5 বছর ধরে অসুস্থ ছিলাম। অনেকেই ভেবেছিল আমার জন্য হয়তো আর বেশি দিন না, এই সুন্দর দুনিয়ার আলো বাতাস, নীল আকাশ এগুলো আমার জন্য আর নয়। আমি নিজেও ধরে নিয়েছিলাম আমি আর বেশি দিন বাঁচব না, আর বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু কথাই আছে না, রাখি আল্লাহ মারেকে। আমার বাবা মাদারগঞ্জ পৌরসভার একজন কাউন্সিলর। দীর্ঘ 25 বছর ধরে জনগণের সেবার জন্য নিয়োজিত আছেন। বাবা দীর্ঘদিনের কাউন্সিলর হলেও বাবা নিজের এবং পরিবারের উন্নতি সাধন করতে পারেননি। যা একটা টিনশেড বাড়ি রয়েছে, তাও হয়েছে আমার জন্মের আগে। বাবা অনেক সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি এবং অন্যরকম এক সত্তার মানুষ। কখনো কোনো দিন তাকে কোনো অন্যায় কিছু করতে দেখিনি। সারা এলাকায় বাবার অনেক সুনাম। আমাদের পরিবারে 4 জন সদস্য, বাবা, মা, বড় ভাই আর আমি। 2019 সালে বাবা ও বড় ভাই সিদ্ধান্ত নেয় যে বাজারে একটা ফার্মেসি দেবে। সিদ্ধান্তক্রমে বাজারে একটা ফার্মেসি দেওয়া হয়। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ময়মনসিংহে পড়াশোনা করতাম। বাবা অন্য কাজে এবং ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন। আর এদিকে বড় ভাইও খুব একটা ফার্মেসি ব্যবসার সুবিধা করতে পারছিলেন না। তখন বাবা আমাকে বলেন টিসি নিয়ে যেন আমি ময়মনসিংহ থেকে জামালপুর মাদারগঞ্জে চলে আসি। আমি জুনিয়র প্যারামেডিকেলে ভর্তি হই। আমিও বড় ভাই এবং একজন কর্মচারী ফার্মেসিতে নিয়মিত থাকতাম। কিছুদিন পরের কথা, আমাদের ফার্মেসি খুব ভালো চলতে শুরু করেছে। আল্লাহর রহমতে ফার্মেসিতে ডাক্তার বসার চেম্বার করা হয়। সপ্তাহে 6 দিন বিভিন্ন ধরনের ডাক্তার থাকতেন। দোকানে 3 জন সময় দিতাম, আর বাবাও মাঝে মাঝে সময় দিতেন। হঠাৎ একদিন রাতের ঘটনা, আমি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার ভাইয়ের কোড়ালি থেকে একটু মাংস তুলে নিয়ে গেল কেউ। গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কারণে বুঝার পরে উঠতে পারলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পায়ে আঁচড়ের দাগ আর হালকা একটু মাংস নেই। অর্থাৎ যেখানে মাংস নেই সেখানে গর্ত হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। হালকা একটু ব্যথা অনুভব করছি, তেমন একটা রক্তপাত হয়নি। সকালে ফার্মেসিতে গেলাম, ক্ষতস্থান ড্রেসিং করলাম। ব্যস্ততার কারণে এই বিষয়টি কাউকে বলা হয়নি। ঠিক 9 দিন পরের ঘটনা, গভীর রাতে আমি আবার অনুভব করি কিছু একটা আমার পায়ের গোড়ালিতে কামড় কষিয়ে দিয়েছে। আমি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে বসি। রুমের লাইট জ্বালিয়ে দেখি ঠিক আগের বারের মতোই অল্প একটু মাংস কেউ ছিঁড়ে নিয়েছে। সকালবেলা চাচিকে গত রাতের বিষয়টা জানাই। চাচি বলেন এটা হয়তো বেড়ালের কাজ, বেড়ালের আচরি মনে হচ্ছে। আমি বললাম, চাচি আমাদের বাড়িতে তো কোনো বেড়াল নেই, আর কখনো এ বাড়িতে বেড়াল দেখিও নি। তখন আম্মু আমার পায়ের গোড়ালি দেখে বললেন, এটা বেড়ালের আচর, তবে বাড়িতে তো কোনো বেড়াল নেই। আম্মু চিন্তায় পড়ে যান। এক দাদর কাছ থেকে গুড় পোড়া এনে দেন, যেন আচরের কারণে কোনো ক্ষতি না হয়। আমি আম্মুকে বলি, আম্মু রুম দিনের বেলা বন্ধ করে রাখবা। রুমে গিয়ে ভালোভাবে দেখলাম কোনো ফাঁকা জায়গা আছে কিনা। কোনো ফাঁকা জায়গা পেলাম না যেটা দিয়ে বেড়াল আসবে। প্রতিনিয়ত ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতাম, যেন কোনো পোকামাকড় কামড়াতে না পারে। এভাবে চলতে থাকে কিছুদিন। হঠাৎ একদিন গভীর রাতে আওয়াজ পেলাম কিছু একটা মশারি ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন আমি টর্চ লাইট জ্বালিয়ে দেখি যে একটা বেড়াল আমার খাট থেকে নিচে নামলো। বেড়ালটা দেখলাম চোখ বড় বড় করে আমাকে দেখছে, আর তেমন যেন হিংস্র একটা ভাব। আমি বিছানা থেকে উঠলাম, যেই মাত্র উঠলাম বেড়ালটা ভ্যানিশ হয়ে গেল। আমি প্রচুর ভয় পেলাম আর ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল। চারপাশে ভালো করে দেখলাম বেড়ালটা গায়েব। পরের দিনের ঘটনা, আমি ফার্মেসিতে যাই, তারপর কিছু কাপড় কিনতে মার্কেটে যাই বন্ধুদের সাথে। কাপড় কেনাকাটা শেষে বাড়িতে আসি।
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, কিন্তু ঘুম কিছুতে আসছে না। রাত 1:30টার দিকে খুব সম্ভবত ঘুমিয়ে পড়ি এবং রাত 4টার দিকে ঘুম ভেঙে যায়। পেটে প্রচুর পরিমাণের একটা ব্যথা অনুভব করি। আমি বুঝতে পারলাম আমার পেটে সমস্যা হয়েছে। 4বার বাথরুমে গেলাম, পেটের ব্যথা কিছুতেই কমছে না। আমাদের ফার্মেসি থেকে এক ডাক্তার আসলেন আমাদের বাড়িতে। তিনি একটা স্যালাইন দিলেন। পরবর্তীতে আমার স্টুল টেস্ট করা হয়, সামান্য ইনফেকশন ধরা পড়ে। আমি দিন দিন শুকিয়ে যেতে থাকি, আমার শরীর নিস্তেজ হয়ে যেতে থাকে। অনেকে ধরেই নিয়েছিল আমি বাঁচব না। জামালপুরে গিয়ে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখাই। ডাক্তার টেস্ট দেয়, টেস্টের সব রিপোর্ট নর্মাল আসে, কিন্তু সমস্যাটা কি বোঝা যায় না। ঢাকায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে যাই। ডাক্তার এন্ডোস্কোপি করেন, কোলোনোস্কোপি করেন। ডাক্তার দেখিয়ে বন্ধুর বাসায় আসি। রাতে ঘুমানোর সময় খেয়াল করলাম কি যেন আমার চোখের পাতা দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলতেই দেখি একটা কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে আছে, আর চোখে চোখ পড়তেই মুখটা মিলিয়ে যায়। আমি যখন চিৎকার দেব, ঠিক তখনই ধোঁয়ার কুণ্ডলীর মতন জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। পরের দিন শরীরে প্রচণ্ড জ্বর আসে। হালকা সুস্থ বোধ করলে আমি জামালপুর চলে যাই। 2 দিন পরে বাড়িতে এক মহিলা কবিরাজ এবং একজন হেকিম সাহেব আসেন। কবিরাজ এসে পুরো বাড়ির চারপাশ ঘুরে দেখেন। তারপর সেই মহিলা কবিরাজ বলেন, আমাকে জাদুটোনা করা হয়েছে, খাবারের সাথে কিছু মিশিয়ে আমাকে খাওয়ানো হয়েছে। একজন মহিলা কালো জাদু করেছে। নাম জানতে চাওয়া হলে কবিরাজ বলেন নাম বলা বারণ। এদিকে সুস্থ হওয়াটাও খুব জরুরি। তবে যে ব্যক্তি কালো জাদু করেছে সে যদি কোনোভাবে জেনে যায় যে ব্যাপারটা আমরা ধরতে পেরেছি, তাহলে সে হয়তো আবারও কালো জাদু করার প্রস্তুতি নিতে পারে। সেজন্য নীরব থাকাই ভালো, প্রকাশ করার দরকার নেই। আমাকে সেই মহিলা কবিরাজ বললেন সীমান্তকে ঘরের বাইরে নিয়ে আসেন। যে কথা সেই কাজ। বাইরে এসে বেঞ্চের উপরে বসলাম আমি। কবিরাজ এক মগ পানি আমার সামনে দিয়ে তিনি বললেন, ফু দাও পানিতে। ফু দেয়া মাত্রই পানি ঘোলাটে হয়ে গেল। কবিরাজ বললেন, তোমার বাবার উপর রাগের বশীভূত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য তোমাকে কেউ এই কাজ করেছে। এছাড়াও তোমাদের ফার্মেসির ব্যবসা দিনে দিনে অনেক উন্নতির দিকে যাচ্ছিল। হিংসায় জর্জরিত হয়ে প্রতিপক্ষের ক্ষোভ তোমাদের উপরে পড়েছে। ওরা সুযোগ পেলেই তোমাদের সবার ক্ষতি করবে। কালো জাদু এসবে তো কোনো বিচার নেই। অনেকেই এই মাধ্যমের আশ্রয় নেয়। কবিরাজ 2টি তাবিজ দিয়ে বললেন, এই তাবিজগুলো কখনো যেন হারিয়ে ফেলো না। তারপর 7-8 মাস কোনো সমস্যা হয়নি। আর এদিকে আমি ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরে আসতে শুরু করি। হঠাৎ একদিন ঘটল বিপত্তি। আবারও আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। তখন কিছু মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে বাবা মা আমার রুমে থেকে বিড়বিড় শব্দ, কুকানি এই সমস্ত পেয়ে ছুটে এসে দেখেন আমার শরীর থরথর করে কাঁপছে। আমার পেটের নাড়ি ভুড়ি মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে ফেলছে। প্রচুর ব্যথা এবং অসুস্থতার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে জামালপুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে খালার বাসায় নিয়ে যাওয়া হয়। আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়। তারপর ঢাকার এক স্বনামধন্য হাসপাতালে আমাকে ভর্তি করানো হয়। ডাক্তার দেখানোর পরে আবার গাজীপুরে খালার বাসায় আসি। রাতে ঘুমানোর প্রস্তুতি নিই। শুয়ে আছি, সে সময় দেখলাম জানালার পর্দা ভেদ করে একটা অবয়ব আমার পায়ের কাছে এসে থামল। তারপর আমার পুরো শরীর সে ঘিরে ফেলল। আমি চিৎকার করতে পারছি না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু মনে মনে কালেমা পড়ছি। আমি ভাবলাম এখন হয়তো আমি মারা যাব। তারপর আর কিছু মনে নেই, আমি আবারও সেন্সলেস হয়ে যাই। আমার খালাতো বোন বলেন আমি 2 দিন সেন্সলেস ছিলাম। খালা বড় একজন তান্ত্রিক দরবেশকে নিয়ে আসেন বাসাতে। তান্ত্রিক দরবেশ বলেন, ও তো অনেক বিপদে আছে, ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত। আল্লাহর ওপর ভরসা রাখুন। ওর ক্ষতি করার জন্য যে জিনগুলো চালান করা হয়েছে, জিনগুলো খুবই দুরন্ত খারাপ জিন। আল্লাহর রহমতে ওর কাছে আর ভিড়তে পারবে না। মহিলা কবিরাজের কাছ থেকে পুনরায় তাবিজ নেবেন আর 10 মাস সেই তাবিজ ব্যবহার করতে হবে।
সূরা ইয়াসিন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন। এরপর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। এই বলে সীমান্ত ভাই তার ঘটনা শেষ করেন। পছন্দ হলে ঘটনাটি শেয়ার করবেন। আমরা শেয়ার করলাম আপনার ঘটনা। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। সেখানে তার এক সহকর্মীর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে, যার টানে সেই বন্ধুটি আমাদের নিভৃত গ্রামে বেড়াতে আসার ইচ্ছা প্রকাশ করে। আমার ভাগ্নি তাকে না করতে পারেনি। ঈদের ঠিক আগের রাতে, অর্থাৎ চাঁদ রাতে, আনুমানিক রাত 8টা থেকে 9টার দিকে তারা দুজন ও আমার বোন আমাদের বাড়িতে এসে পৌঁছায়। আমি তাদের থাকার ব্যবস্থা করি এবং নিজে পরে গভীর ঘুমে তলিয়ে যাই। পরদিন সকালে আমরা সবাই ঈদগাহে সমবেত হই এবং ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে আমরা 3 বড় ভাই কুরবানির জন্য একটি বিশাল ষাড় গরু কিনে রেখেছিলাম। আমার আরেক ভাই তার 3 ছেলের আকিকার জন্য একটি গাভী জবাই করেন। আমরা সবাই মিলে কুরবানির মাংস কাটায় ব্যস্ত হয়ে পড়ি। পবিত্র ঈদের দিন এক উৎসব মুখর আমেজ। কিন্তু কে জানত এই আনন্দ মুহূর্তেই এক অলৌকিক বিভীষিকাময় ঘটনা ঘটবে। আনুমানিক দুপুর 12টায়, ঠিক একটু আগেই হবে, সেই মেহমানটি আমার ভাগ্নিকে বলে, আমি একটু 10-15 মিনিটের জন্য ঘুরে আসি, তুই মাংস কাটতে থাক। এই কথা বলে সে দোকানের দিকে যায়। আমাদের গ্রামের 4 রাস্তার মোড়ে একটি দোকান আছে। আমরা তখনও গরুর মাংস কাটাতেই ব্যস্ত আছি। হঠাৎ করে 4 রাস্তার মোড় থেকে এক হিমশীতল খবর ভেসে আসে। একটি লোক মারা গেছে। লোকটিকে কেউ চিনতে পারছে না। সে আমাদের এলাকারও নয়, এমনকি আশেপাশেরও নয়। এই খবর শুনে আমরা সবাই ছুটে যাই। আমাদের বুক কেঁপে ওঠে। খুঁজতে থাকি আমাদের মেহমানকে। বাড়িতে গিয়ে দেখি সে নেই। তখনই আমাদের মনে এক অজানা আশঙ্কার কালো মেঘ জমে। আমরা দ্রুত 4 রাস্তার মোড়ে ছুটে যাই, যেখানে লোকজনের কাছে গিয়ে জানতে পারি ছেলেটির এই ভয়ঙ্কর অবস্থা কিভাবে হলো। তারা জানায় রাস্তার পাশে একটি ধান খেতে এক হাঁটু পানি ছিল। সেই পানিতে ছেলেটির মাথা নিচের দিকে মাটির ভেতরে গেঁথে রাখা হয়েছে। জোর করে কেউ ডুবিয়ে মেরেছে যেন। আর তার পা দুটো ছিল বিভীষিকাময় ভঙ্গিতে উপরের দিকে। আমরা দ্রুত তাকে ধরাধরি করে পানি থেকে তুলি এবং মাথা উল্টো দিকে ঘুরিয়ে পেট থেকে পানি বের করি। তার মুখে অনেক ধরনের ঘাস কাদামাটি লেগেছিল। সেগুলো পরিষ্কার করি। তখনও ছেলেটি পুরোপুরি অচেতন। কেবল তার পালস চলছিল ক্ষীণভাবে, প্রায় মৃত অবস্থায়। তাকে নিয়ে আমরা ইসলামপুর থানার সরকারি সদর হাসপাতালে যাই। কিন্তু সেখানকার ডাক্তাররা বলেন এখানে কোনো আইসিইউ খালি নেই, তাই ভর্তি করানো সম্ভব না। আপনারা দ্রুত তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান। আমরা ততক্ষণাৎ তাকে অ্যাম্বুলেন্সে করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা জানান তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করতে হবে। তার ফুসফুসের ভেতরে পানি ঢুকে গেছে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। এরপর আমরা জামালপুরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাই, কিন্তু অদ্ভুতভাবে কেউ তাকে ভর্তি করতে চায় না। অনেক হাসপাতালেই আইসিইউ খালি ছিল। তারা বলে আপনারা যত দ্রুত সম্ভব ময়মনসিংহের হাসপাতালে নিয়ে যান। আমরা তাকে নিয়ে ময়মনসিংহের হাসপাতালে রওনা দিই। সেখানে অনেক চেষ্টা করেও কোনো হাসপাতালে তাকে ভর্তি করাতে পারি না। আমাদের তখন প্রচণ্ড দুশ্চিন্তা হয় যে ছেলেটিকে যদি বাঁচাতে না পারি তাহলে আমাদের সবাইকে জেল খাটতে হবে। হঠাৎ আনুমানিক রাত 8টা বা 9টার এক নাগাদ এক অলৌকিক ঘটনা ঘটে। যে ছেলেটি এর আগ পর্যন্ত পুরোপুরি অচেতন অবস্থায় ছিল, সে প্রচণ্ড শক্তি নিয়ে উঠে বসে। আমরা তাকে আটকাতে পারছিলাম না, যেন কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরে ভর করেছে। আমরা তাকে চেপে ধরেও আটকাতে পারছিলাম না। হঠাৎ সে আমাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। আমরা সিদ্ধান্ত নিই ছেলেটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ভেতরেও ছেলেটি বারবার উঠে বসছিল। বারবার আমরা লক্ষ্য করি তার শরীরে কোথা থেকে যেন অস্বাভাবিক অদম্য শক্তি আসছিল। অ্যাম্বুলেন্সের ভেতরে 4-5 জন মিলেও আমরা তাকে আটকে রাখতে পারছিলাম না। এমন অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলেন, আপনারা ওর পা দুটো গামছা দিয়ে বেঁধে ফেলুন, নয়তো অ্যাম্বুলেন্স থেকে লাফ দিয়ে পড়ে যাবে। আমরা তার কথা শুনে পা দুটো বেঁধে ফেলি। এরপরও সে কিছুক্ষণ এমনভাবে উঠে বসতে থাকে এবং চোখগুলো অস্বাভাবিকভাবে বড় করতে থাকে। ঘটনা এখানেই শেষ নয়। আমরা ইতোমধ্যে জামালপুর বাইপাস পেরিয়ে একটা গ্রামের রাস্তা ধরেছি। তখন আমাদের মনে হচ্ছিল পেছন থেকে কেউ অদৃশ্যভাবে অ্যাম্বুলেন্সটাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তীব্র বাতাসে হঠাৎ করে অ্যাম্বুলেন্সটাকে এমনভাবে ধাক্কা মারছিল যেন কোনো দৈত্যাকার হাত তাকে ঠেলে সরিয়ে দিচ্ছে।
মাঝে মধ্যে রাস্তার মাঝখানে ৩-৪টি বেড়াল শুয়েছিল, যেন অ্যাম্বুলেন্স এগিয়ে গেলে তারা অলৌকিকভাবে বাধা দিচ্ছিল। আমরা অ্যাম্বুলেন্সের ভেতরে সবাই সূরা ফাতিহা, সূরা ফারাক এবং অন্যান্য সূরা পাঠ করতে থাকি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। পরিস্থিতি ছিল বিভীষিকাময়, যেন এক অপার্থিব শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ চলছিল। আমি এর আগে জিনভূতকে তেমন বিশ্বাস করতাম না, কিন্তু তখন যা দেখেছি তা আমার ধারণার বাইরে, কারণ এমনভাবে রাস্তায় কখনো বাধা পড়েনি। অবশেষে আমরা বাড়িতে পৌঁছানোর পর এই অবস্থায় ছেলেটিকে কয়েকজন মিলেও আটকাতে পারছিলাম না। তখন আমরা আশেপাশের এলাকা থেকে এমন হুজুরকে খুঁজতে থাকি যিনি জিন ছাড়াতে পারেন, কিন্তু ঈদের দিন হওয়ায় হুজুরকে পাওয়া যাচ্ছিল না। সবাই হয়তো ক্লান্ত হয়ে ততক্ষণে ঘুমিয়ে গেছেন। এমন অবস্থায় আমরা একজন হুজুরের সন্ধান পাই। অবশেষে তার কাছে যাই। সেই হুজুর রাজি হন। তাকে বাড়িতে আনার পর তিনি ছেলেটির হাত ধরে কয়েকটি দোয়া পাঠ করেন। দোয়া পাঠ করার পরে যেন এক জাদুর স্পর্শে ছেলেটি সুস্থ হয়ে উঠে বসে। আমরা তাকে জিজ্ঞেস করি, তোমাকে কে কি করেছিল সকাল থেকে এখন পর্যন্ত? তোমার কিছু মনে পড়ে? ছেলেটি বিস্ময়ে ভরা চোখে উত্তর দেয়, তার কিছুই মনে নেই, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, সে বলে, এবং এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো এই ছিল আমার জীবনে এক অবিস্মরণীয় দিনের অবিস্মরণীয় ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পড়ে শোনালাম। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিই।